ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের জনগণের উন্নয়নে একে অপরের সঙ্গে সহযোগিতায় সম্মত হওয়ার কথাও জানান তিনি। শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক এবং সমঝোতা স্মারক সইয়ের পর যৌথ এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর 10টি সমঝোতা স্মারক সই হয়, যার মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়েছে। এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। বিকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। 2 দিনের সফর শেষে রাতে দেশে ফিরবেন তিনি। আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। আমি ইতিমধ্যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এই কথাগুলি সব আপনাদের সামনে বলেছে, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। তবে আমি মনে করি যে ভারতেরও নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, 6 মাস চলছে, তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। প্রধানমন্ত্রীর সফরের আরো খবর নিয়ে আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, তিস্তা প্রকল্প নিয়ে কি বললেন দুই রাষ্ট্রপ্রধান? স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো দুই দেশের জনগণের উন্নয়নে কিভাবে কাজে আসবে? প্রথমেই আপনাকে বলি যে তিস্তা প্রকল্প এবারের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। অভিন্ন 54টি নদী রয়েছে, তার মধ্যে তিস্তা একটি, যে তিস্তার আর যে প্রবাহমান ধারার কথা একটু আগে বলছিলেন যে শান্ত হয়ে আসছে তিস্তা, অর্থাৎ তিস্তা নদীর যে পানি, যেটি সময়ে অসময়ে কখনো বৃদ্ধি পাচ্ছে, কখনো দুই দেশ বন্যায় ভাসিয়ে দিচ্ছে, আবার কখনো বা সেখানে কোনো পানি থাকছে না, তার যে ব্যবস্থাপনার যে বিষয়টি, সেই বিষয়টি এখন আর চুক্তির আলোকে থাকছে না। আমার যতটুকু ধারণা বলে যে এখন এটি একটি ব্যবস্থাপনার পর্যায়ে যাবে। কারণ আমরা নরেন্দ্র মোদীর যে ব্রিফিং, সেখানে তিনি যেটি বললেন যে আমরা তিস্তা প্রকল্পের জন্য কিভাবে একসাথে কাজ করব, সেজন্য একটি কারিগরি কমিটিকে খুব শীঘ্রই বাংলাদেশে পাঠাচ্ছি। এবং পরবর্তীতে আমরা যখন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলি এই প্রকল্প আসলে কি হতে যাচ্ছে সেটি নিয়ে, তখন তাকে যে প্রশ্নটি করা হয়, আমি তাকে জানতে চাই যে এটি কি একটি প্রস্তাবনা নাকি কারিগরি কমিটি আসছে, এটি আমরা তাদের সাথে কাজ করব তার একটি অংশ। তখন তিনি যেটি বলেন যে অবশ্যই তারা কারিগরি কমিটি আসছে, এটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং ভবিষ্যতে আমরা এটিকে এগিয়ে নিতে চাই। এবং তিনি এটি বলেন যে ভারতের সাথে আমরা কাজ করব, জিনিসটিকে আমরা এগিয়ে নেব। অর্থাৎ তার কাছে এটিও জানতে চাওয়া হয়েছে যে চীন এখানে আগ্রহ প্রকাশ করেছে ভারতের এ ব্যাপারে কোনো ধরনের অবজেকশন আছে কিনা। তিনি স্পষ্ট বলেছেন চীন প্রসঙ্গে কোনো কথা ওঠেনি, শুধুমাত্র মিয়ানমার প্রসঙ্গে চীনের সহযোগিতা যেন বাংলাদেশ চায়, মিয়ানমারের এই সংকট নিরসনে চীনের কাছে যেন সহযোগিতা চায়, কারণ চীন মিয়ানমারের উপর প্রভাব বিস্তার করে। এটিকে উল্লেখ করে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ যেন সামনে যখন বিমস্টেক সামিটে যাবে তখন সেই সময়টাতে চীনকে যেন মিয়ানমারের এই সংঘাত বন্ধের জন্য অনুরোধ জানায়। এই বিষয়টি শুধুমাত্র বলা হয়েছে, এছাড়া কোনো প্রসঙ্গে তিস্তা বা অন্য কোনো প্রসঙ্গে চীনের প্রসঙ্গটি আসেনি। এটি গেল অভিন্ন নদীর পানি বন্টনের ইস্যুটি। তার মধ্যে তিস্তা প্রকল্প, অর্থাৎ আমরা ধরে নিতে পারছি যে অল্প কিছুদিনের মধ্যে দুই দেশের কারিগরি কমিটি উভয় দেশ সফর করবে এবং তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা কিভাবে আরো বেশি সামগ্রিক করা যায়, কিভাবে আরো বেশি ব্যবহারযোগ্য এবং সমন্বয় করা যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল যারা যাত্রী রয়েছেন ভারতে, তাদের জন্য ই ভিসা চালু হতে যাচ্ছে। এখন থেকে তারা ই ভিসা করতে পারবেন, অনলাইনে চালু হতে যাচ্ছে। এখন থেকে ঠিক বলা উচিত হবে না, তবে শীঘ্রই চালু হতে যাচ্ছে। রংপুরে একটি নতুন ভিসা কেন্দ্র ওপেন করবে ভারত, এটি ভিসা সহজীকরণের একটি ধাপ। আর যে এমওইউ এবং অগ্রগতিগুলো হয়েছে তার মধ্যে বেশিরভাগই মেরিটাইমের উপর, অর্থাৎ সাগরে সম্পদ আরোহণ, সাগর সংরক্ষণ, এর উপরে দুটি রয়েছে এমওইউ রয়েছে, গ্রিন টেকনোলজি
ট্রান্সফারের উপর এমওইউ রয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উভয় দেশের তথ্য বিনিময় এবং প্রযুক্তি বিনিময়ের উপর এমওইউ রয়েছে। দুই দেশের স্কাই অর্থাৎ স্যাটেলাইটের কারিগরি বিষয়টি, সব একে অন্যের সহযোগিতার বিষয়টি, সেই বিষয়টি রয়েছে। নরেন্দ্র মোদী আরো একটি বিষয়, আজকে ভারত বাংলাদেশ খেলা রয়েছে। নরেন্দ্র মোদী উভয় দেশের জন্য স্বাগত জানিয়েছেন, উভয় দেশকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রী যেদিন ভারতে অবস্থান করছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেদিনই এই খেলা, এবং তিনি দুই দেশকে মানে অভিনন্দন জানিয়েছেন, উভয়ের জন্য জয় যেন আসে। নানান ধরনের বিষয় নিয়ে কথা হয়েছে, সমঝোতা স্মারকগুলোর ব্যাপারেও আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ ঝুমুর যুক্ত হবার জন্য। দিল্লি থেকে সহকর্মী ঝুমুর বাড়ি যুক্ত ছিলেন এতক্ষণ। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের জন্য একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি আরো বলেন, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই, অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। বর্তমানে 4টি প্রধান নদীর 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। উজানের বৃষ্টিপাত কিছু কম থাকায় নদীর পানি কমে আসছে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে সিলেটে সুরমা ও কুশিয়ারার 3টি পয়েন্টে এখন পানি বিপদসীমার উপরে থাকলেও বৃষ্টিপাত কমে আসায় পরিস্থিতি 3 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে। 25 তারিখ পর্যন্ত উত্তরাঞ্চলের পানি কম থাকবে, তবে 27 থেকে 28 জুন আবারও ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নদীর পানি বাড়তে পারে। উত্তরের নাব্যতা সংকট থাকায় নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী হওয়ায় উত্তরাঞ্চলে হঠাৎই পানি বেড়ে যায়। তাই আগামী মাসে বন্যা হবে কিনা সেটি এখন বলা যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। গত 24 ঘন্টায় আমরা লক্ষ্য করেছি যে পানি হ্রাস পাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত প্রবণতাটাও কমে এসেছে বিগত কয়েকদিনের তুলনায়। এর ফলে আশা করা যাচ্ছে যে সিলেট জেলার যে বর্তমান কিছু কিছু পয়েন্টে পানি বিপদসীমার উপরে রয়েছে সেগুলো ক্রমান্বয়ে আগামী 2 দিনের মধ্যে নেমে যেতে পারে বিপদসীমার নিচে। প্রথম 2 দিন পর্যন্ত আমরা উত্তরাঞ্চলে এবং সংলগ্ন উজানে কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি। এর ফলে সময় বিশেষে নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। ধীরে ধীরে কমছে সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন নদ নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কমেনি। জলাবদ্ধতায় অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল এখনো বন্ধ। রান্নাঘর তলিয়ে যাওয়ায় রয়েছে খাদ্য সংকট। এদিকে কিছু এলাকায় পানি কমেছে, তাই আশ্রয় কেন্দ্র থেকে অনেক পরিবার বাড়িতে ফিরছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির পানি নেমে গেলেও ময়লা আবর্জনা, পচা দুর্গন্ধে সবার নাভিশ্বাস অবস্থা। প্রায় সপ্তাহ ধরে পানিতে ডুবে থাকা বাসাবাড়ির অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। দেখা দিয়েছে শিশু খাদ্য সংকট। ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার পালং গেছে, এরপরে আপনার মাল টাল যা আছে খেতা বালিশ এটা সবটা ভিজে গেছে। পালং পাটি নষ্ট হয়েছে এবং টুনটুরা যাই যেটা আছে সবকিছু নষ্ট হয়েছে। কত কিছু বন্যা যাইতেছে, কত কিছু যাইতেছে, আমরা তো কোনো কিছু পাই নাই। সুনামগঞ্জেও কোমর পানি এখন হাঁটুতে নেমেছে, তাই আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে কারো কপালেই জুটছে না পর্যাপ্ত খাবার। আমরা আরেকজনের চাদর আছি বর্তমানে, আজকে 4-5 দিন দিলে পানি ভেঙে এখন আগুন লাগে, কোমর পানি ভেঙে আমরা বেশ অবস্থা মাঝে আছি। মৌলভীবাজারে মনু ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনো ভোগান্তিতে লাখো মানুষ। বেড়াগুলা সব পড়িয়া যার কি এমনি। নীলফামারীতে কমছে তিস্তার পানি, তবে বিভিন্ন ফসলের ক্ষেত এখনো পানির দখলে। বাঁধ ভেঙে যাওয়ায় বিভিন্ন এলাকায় পানি ঢুকছে। আমার বাড়ি ঘরে পানি ভরপুর হয়ে যায়, এখন আমরা খুব দুর্বস্থায় আছি। পানিতে আছি আমরা, এখনো আমি কোনো খাইতে পারি নাই। চুলায় অনেক পানি উঠছে, রান্না বান্না করতে পারতেছি না। বর্ষা তো শুরু হয়নি এখনো,
তাতে এই বাঁধ ভেঙে গিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমলেও গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে বিপাকে নিচু এলাকার মানুষ। হাঁস মুরগি সব ভাসি গেছে, আমি কি করি বানাচ্ছি, কিছু খাই নাই। এদিকে বিপদ সীমার নিচে এসেছে লালমনিরহাটের তিস্তা ধরলা সহ অন্যান্য নদ নদীর পানি। তবে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে। এক বৃষ্টিতে এখন রাস্তা ভাঙিয়ে শেষ হয়েছে, নদী আমার এখানে ঠিক করে দেন, আমার সরকারের কাছে এটা আবেদন। আবার যদি ঝড়ি এসে তা আমার ঘর বাড়ি সব ভাসে নিয়ে যাবে, আমি কোনখানে যাব? বাড়ি যে রাস্তা তুলবে না, রাস্তা তো পানি বোটের লোক থাকতে দেয় না। নেত্রকোনায় এখনো তলিয়ে আছে বেশ কিছু গ্রামীণ সড়ক, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আব্দুল্লাল মামুন, ৭১। বড় কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই ঈদের ছুটি শেষে রেলে ঢাকায় ফিরছে মানুষ। রবিবার থেকে কর্মস্থলে যোগ দিতে নগরে ফেরা যাত্রীর চাপ আজ বেড়েছে। তবে অনেক যাত্রীর অভিযোগ, যাত্রী চাপ বেশি হওয়ায় টিকিট কেটেও তারা নিজের সিটে পৌঁছাতে পারেননি। এ সময় অনেক যাত্রীকে রেলের ছাদে ভ্রমণ করতেও দেখা যায়। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, লোকবল সংকটে সব স্টেশনে সমানভাবে তদারকি না করতে পারায় ছাদে ওঠা যাত্রীদের আটকানো যায়নি। তবে সামনের দিনগুলোতে ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর হবেন তারা। যাত্রী চাপ ছিল সড়ক পথেও। ঢাকায় ফেরা এসব মানুষ বলছে, আজ থেকে ছুটি শেষ হয়ে যাওয়ায় পরিবার, আত্মীয় স্বজন ছেড়ে ফিরছেন তারা কর্মস্থলে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে নৌপথে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। শনিবার ভোর থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে। একই চিত্র ছিল লঞ্চ ঘাটেও। তবে বাড়তি চাপ থাকলেও ঘাট এলাকায় ছিল না কোনো ভোগান্তি। ঘাটে এসে সরাসরি ফেরি ও লঞ্চে উঠে যেতে পারছেন সবাই। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ব্যাপক প্রস্তুতি থাকায় ঈদে ঘরে ফেরা মানুষের ঘাটে কোনো ভোগান্তি হয়নি। আবার এখন যারা কর্মস্থলে ফিরছেন তারাও ভোগান্তি ছাড়াই ফিরতে পারছেন। বর্তমানে এই নৌ রুটে 18টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। এদিকে ঈদ ফেরত দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীর চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। ভোর থেকেই যাত্রীরা দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি ও লঞ্চে করে আসছেন পাটুরিয়ায়। ফেরিগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি ফেরিতে শত শত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িও আসছে। ফেরি কর্তৃপক্ষ বলছে, ঈদ ফেরত যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে 18টি ফেরি চলাচল করছে। এছাড়া যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া থেকে খালি ফেরি পাঠিয়েও যাত্রী পারাপার করা হচ্ছে। তবে কোনো ভোগান্তি নেই। বাজেটে শ্রমিকদের রেশন, আবাসন ও চিকিৎসার সুবিধা না থাকার প্রতিবাদে 25 থেকে 30 জুন সারা দেশের শিল্পাঞ্চলে প্রতিবাদ ও বিক্ষোভ করবে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। শনিবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল। বলেন, সর্বশেষ শ্রমিকদের যে বেতন বাড়ানো হয় তার তুলনায় জিনিসপত্রের দাম বেশি বেড়েছে। তাই শ্রমিকদের সুরক্ষায় বাজেটের রেশনের দাবি করা হয়েছিল, কিন্তু বাজেটে শ্রমিকদের জন্য কিছুই রাখা হয়নি উল্লেখ করে তিনি জানান, এতে দেশের 6 কোটি শ্রমিকের কষ্ট আরও বাড়বে। গার্মেন্ট শিল্পে $100 বিলিয়ন মূল্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হবে বলেও শঙ্কা জানান তিনি। যেহেতু বাজেটে শ্রমিকদের আবাসন, রেশনিং, স্বাস্থ্য চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার কোনো নির্দেশনা নেই এবং শ্রমিক খাতে আলাদাভাবে কোনো খাত নেই, সেহেতু এই বাজেট শ্রমিকদের জন্য কিছুই নাই এবং বাংলাদেশের 6 কোটি শ্রমিক এই বাজেট প্রত্যাখ্যান করছে। জনবিরোধী বাজেটের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলব। আগামী 25 জুন থেকে 30 জুন পর্যন্ত দেশের প্রতিটি শিল্প অঞ্চলে প্রতিবাদ ও বিক্ষোভ। নানা অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। এবার কাঁচামরিচের দাম বেড়ে 300 টাকা ছাড়িয়েছে। এছাড়া বেড়েছে পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম। তবে দাম কমেছে মুরগির ডিম ও রসুনের। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজধানীর বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম। এ কারণে কাঁচামরিচ সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে পণ্য সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরলে দাম কমবে। এদিকে এক সপ্তাহ আগেও কাঁচামরিচের কেজি ছিল 200 থেকে 220 টাকা, এখন সেটাই 300 টাকার বেশি। শুধু তাই নয়, পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে। তবে ডিম এবং রসুনের দাম কিছুটা কম।